আমি করেছি এসব। ওই মাথা বোর্ড বেশি বেড়ে গেছে, ওকে মার। কথা শেষ হওয়ার আগেই প্রথম যুবকটি বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে তার কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আমার ভাইকে নিয়ে একটা বাজে কথা বললে তোর জিপ টেনে ছিঁড়ে নেব বাস্টার্ড। সামনে বসা মাঝবয়সী লোকটি হাতের ইশারায় ওদের থামিয়ে দিয়ে শীতল স্বরে বলল, থামবে তোমরা? আর কি ভাই ভাই লাগিয়েছে তোমরা? ওই বেয়াদব ভাই যদি জানে তুমি এত অপকর্ম করো তবে কি তোমাকে ছেড়ে দিবে? আর তোমার বাবার সঙ্গে আমি কথা বলেছি, উনি স্পষ্ট বলেছেন নিজেদের বাঁচার জন্য দরকার পড়লে সৌন্দর্যকে মারতে হবে। সৌন্দর্যর হাতে অনেক প্রমাণ চলে গেছে। এই ধুরন্ধর ছেলেকে বাঁচিয়ে রাখলে আমাদের বরবাদ হতে সময় লাগবে না। আর ওই এমপির বাচ্চা তো একটা বদের হাড্ডি, সেটার একটা ব্যবস্থা দ্রুত করতে হবে। আমাদের কোটি টাকার মাল পুলিশকে ধরিয়ে দিচ্ছে। এত সব কথা শুনেও যেন যুবকটির বিন্দুমাত্র হেলদোল হলো না। সে মাঝবয়সী লোকটির চোখের দিকে আঙ্গুল তাক করে কঠোর স্বরে বলল, সৌহার্দ্যর গায়ে একটা ফুলের আঁচড়ও যদি লাগে তবে আমি আমার বাপকেও ছাড়বো না, মাইন্ড ইট। বলেই সে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। যুবকটি চলে যেতেই অন্য যুবকটি রাগে হিসিয়ে উঠল। ড্যাড, যেভাবে হোক আমার মিষ্টিকে চাই, অ্যান্ড এনি কস্ট। ছেলের এমন পাগলামিতে মাঝবয়সী লোকটি বিরক্ত হয়ে বলল, একটা মেয়েকে নিয়ে এমন পাগল হচ্ছ কেন? মাথায় রাখো ওই মেয়েকে আমাদের কেন দরকার। বাবার কথায় যুবকটি যেন রাগের আগুনে জ্বলে উঠল। সামনে যা পেল তাই সজোরে আছাড় দিয়ে চুরমার করে দিল সে। চিৎকার করে বলল, তোমাদের যা চাই সেটা আমি তোমাদের বুঝিয়ে দেব, কিন্তু আমার মিষ্টির যেন কোনো ক্ষতি না হয়। ওর কিছু হলে আমি সব ধ্বংস করে দেব, আগুন জ্বালিয়ে দেব তোমার এই সাম্রাজ্যের মধ্যে। আর ওই সৌহার্দ্য চৌধুরীকে আমি নিজের হাতে খুন করব, এত কষ্ট করে আগলে রাখা আমার পাখিকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। বলে সে রাগী পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল থেকে রিভা বোধহয় 1000বার ফোন করেছে ফারিসকে। প্রতিটি বাড়ি ওপাশ থেকে ভেসে এসেছে সেই পরিচিত বিসি টোন। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল রিভার। রাগে ফুঁসতে ফুঁসতে এক পর্যায়ে বিড়বিড় করে উঠল, নির্লজ্জ এমপি, কার সঙ্গে এত কথা বলছেন আপনি বউ রেখে? বলতে বলতেই আরো একবার কল দিল সে। এবার রিং হওয়ার সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো ফারিসের গমগমে কণ্ঠস্বর। কি চাই তোর? শ্বশুরের বেয়াদব মেয়ে, এমন জ্বালিয়ে মারছিস কেন? কাজ করতে দিবি না আমাকে? রিভা এসব ধমকে বিচলিত হওয়ার পাত্রী নয়। রাগে তার শরীর কাঁপছে। ঝনঝনে গলায় বলে উঠল, একটু রাত দেখিয়েছি বলে পরকীয়া শুরু করে দিয়েছেন ফারিস ভাই। এতক্ষণ কার সাথে কথা বলছিলেন? ওপাশ থেকে ফারিস যেন কিং কর্তব্য বিমূঢ়। সকাল থেকে ফাইল আর মিটিং এর চাপে নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। আর এই মেয়ে তাকে কিনা বলছে পরকীয়া করছে। প্রচন্ড মেজাজ খারাপ করে ফারিস গর্জে উঠল, পকেট সাইজের ঝড় তোর বাপের সঙ্গে পরকিয়া করছে। শ্বশুরের বেয়াদব মেয়ে, উল্টাপাল্টা এলিগেশন দিলে থাপ্পড় মেরে ফোকলা দাঁত ফেলে দেব। রিভা মুহূর্তেই কাঁদো কাঁদো মুখ বানিয়ে ফেলল। এমপিরা চরিত্রহীন হয় আমি জানি, একদম বিশ্বাস করি না আমি আপনাকে। ফারিস যেন রাগে ফেটে পড়ার অপেক্ষায় ছিল। দাঁতে দাঁত চেপে বলল, অভদ্র শ্বশুরের বেয়াদব মেয়ে, তোকে একবার হাতের কাছে পাই তারপর চরিত্রহীনের ডেফিনেশন বুঝিয়ে দিব আমি। বলেই সে ঠাস করে ফোনটা কেটে দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রিভা একটা ভেংচি কাটলো। রাগে গজগজ করতে করতে বলল, বুইরা এমপি, আমার মতো একটা পিচ্ছি মেয়েকে জোর করে বিয়ে করে এখন আবার ভাব দেখাচ্ছে। একদম বাল্যবিবাহের মামলা ঠুকে দিব। জনসভায় দাঁড়িয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে ভাষণ দেয়, আর এদিকে নিজে বাল্যবিবাহ করে বসে আছে। নিজের ওপর অভিমান আর ফারিসের ওপর রাগে দুবদাব পা ফেলে রিভা রুমের ভেতর ঢুকে গেল। রাত প্রায় 9টা। সৌহার্দের ফ্ল্যাটের সোফায় গা এলিয়ে টিভি দেখছে রিদি। আজ সকাল থেকেই মনটা ভীষণ অস্থির। সৌহার্দ্য হাসপাতালে যাওয়ার সময় তাকে এখানে রেখে গেছে। ট্রান্সফারের কারণে রিদির কলেজ এখন বন্ধ। একা একা সময় কাটানো যে কতটা দুর্বিষহ তা আজ হাড়ে মজ্জায় টের পাচ্ছে সে। ওই বাসায় থাকলে তবে রিভার আড্ডা দেওয়া যেত। সেই একঘেয়েমি কাটাতে সারাটা দিন সে ফ্ল্যাটটা গুছিয়েছে। সৌহার্দের পছন্দের খাবারগুলো নিজ হাতে রান্না করে সাজিয়ে রেখেছে। ভেবেছিল দুপুরেই হয়তো সৌহার্দ্য ফিরবে, কিন্তু ঘড়ির কাঁটা 9টার ঘর পার হয়ে গেলেও সৌহার্দের কোনো সাড়া নেই। অভিমান আর উৎকণ্ঠায় অস্থির হয়ে রিদি মাত্র ফোনটা হাতে নিয়েছে কল করার জন্য। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল।
দ্রুত পায়ে গিয়ে দরজা খুলতেই হৃদির বুকের ভেতরটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, পরনের কালো শার্টটা ভিজে থকথকে, ফর্সা মুখটা অতিরিক্ত ক্লান্তিতে ফ্যাকাশে হয়ে গেছে। মানুষটাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে হৃদির সব রাগ নিমেষেই জল হয়ে গেল। সৌহার্দ্য ক্লান্ত দৃষ্টিতে হৃদির দিকে একবার তাকিয়ে নিজের মোবাইলটা আর ল্যাপটপটা তার দিকে এগিয়ে দিল। কোনো কথা না বলে ধীর পায়ে ভেতরে ঢুকে সোফায় শরীর এলিয়ে দিল সে। হৃদি উদ্বিগ্ন হয়ে এগিয়ে যেতেই সৌহার্দ্য ভ্রুকুচকে তাকালো, তার গলায় বিরক্তির সুর। গোসল করনি? সকালের পোশাক কেন এখনো? হৃদি খানিকটা আহত হলেও বিরক্তি নিয়ে জবাব দিল, আপনি আমাকে পোশাক আনার টাইম দিয়েছেন? সকাল থেকে ঘরেটা গুছিয়ে শরীরটা ঘামে কেমন গন্ধ হয়ে আছে, যাওয়ার জন্য গোসল করতে পারিনি। সৌহার্দ্যের মেজাজ যেন এক মুহূর্তেই তিরতিরে হয়ে উঠল। সে ধমকের স্বরে বলে উঠল, তোমাকে এসব আজে বাজে কাজ করতে কে বলেছে? সারাক্ষণ যে সময় এসব কাজে নষ্ট করো সেই টাইমে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না? স্টুপিড, যাও রুমে, কাবার্ডে তোমার সব কিছু রাখা আছে। বলেই ক্লান্তিতে চোখটা বন্ধ করে নিল। হৃদি অবাক হলেও সৌহার্দ্যের মেজাজের পারদ দেখে কিছু বলল না। হৃদি রুমে এসে আলমারিটা খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। আলমারির অর্ধেক অংশ জুড়ে সারিবদ্ধভাবে ঝোলানো খানিক শাড়ি, সাধারণ সুতি থেকে শুরু করে চমকালো সিল্ক, প্রতিটিই যেন এক একটা শিল্পকর্ম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবগুলোর রং একটাই, কলাপাতা সবুজ। শাড়ির পাশাপাশি ম্যাচিং গয়না থেকে শুরু করে আনুষঙ্গিক সবকিছু এমন নিখুঁতভাবে গুছিয়ে রাখা হয়েছে যে হৃদির চোখ কপালে উঠল। মনে মনে বিরক্তি চেপে সে বিড়বিড় করলো, প্যাঁচামুখো ডাক্তার আস্ত একটা কলা গাছ তুলে এনে আলমারিতে ভরে রেখেছে। এক রঙের এত শাড়ি কে পরে ভাই? হৃদি যখন নিজের ভাবনায় মগ্ন ঠিক তখনই সৌহার্দ্য নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো। হৃদির শরীর ঘেঁষে দাঁড়িয়ে তার কানের কাছে মুখটা নিয়ে এলো। সৌহার্দ্যের কণ্ঠস্বর এখন এক অদ্ভুত মোহাচ্ছন্ন ঘোর নিয়ে ঝরে পড়ল। পছন্দ হয়নি? সৌহার্দ্যের শরীর থেকে আসা তীব্র উষ্ণতা আর তার নিঃশ্বাস হৃদির উন্মুক্ত ঘাড়ের কাছে এসে মৃদু ঢেউ তুলছে। হৃদি চোখ বুঝলো, তার গলার স্বর কাঁপা কাঁপা শোনালো, এত সব শাড়ি কেন? এখন শাড়ি পরেই থাকতে হবে? ইস, সৌহার্দ্য হৃদির আরো একটু কাছে এগিয়ে এলো। এবার তার ফিসফিসে কণ্ঠস্বর আরো গভীর, আরো প্রলুব্ধকর। শাড়ি খুলতে সহজ, সুইটহার্ট। কথাটি বলেই সে হৃদির কানের লতিতে আলতো করে একটা কামড় বসিয়ে দ্রুত সরে গেল। হৃদির নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতর হৃদস্পন্দন দ্রুত লয়ে আছড়ে পড়ছে আর সর্বশরীরে এক অজানা শিরশিরানি ছড়িয়ে পড়ছে। লজ্জায় হৃদির শ্যামবর্ণের মুখটা যেন রক্তিম বর্ণ ধারণ করলো। সে এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আর সৌহার্দ্য একটু দূরে দাঁড়িয়ে শিকারী দৃষ্টিতে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে তার বউকে পর্যবেক্ষণ করছে। হৃদি অস্বস্তি আর উত্তেজনায় দ্রুত হাত বাড়িয়ে আলমারি থেকে একটা সুতির শাড়ি টেনে নিয়ে বাথরুমে ঢুকলো। দরজাটা বন্ধ করে দিয়ে সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফিসফিস করে উঠল, ইস, আমার এই অসভ্য লোকটাকে মোটেও সুবিধা লাগছে না, একেবারে আস্ত একটা লুতুপুতু। বলেই লজ্জায় সে দুই হাতে নিজের মুখটা ঢেকে ফেলল। হৃদি বাথরুমে চলে যেতেই সৌহার্দ্য এক রাশ বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। নিজের হাতের ঘড়িটি খুলতে খুলতে সে বিড়বিড় করে উঠল, স্টুপিড মহিলা, ধরা ছোঁয়ার আগেই দেখি সব কাঁপুনি শুরু হয়ে যায়। বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে ডুবেছিল সৌহার্দ্য। ঠোঁট জোড়া কামড়ে ধরে কপালে চিন্তার ভাঁজ ফেলে সে কোনো এক জটিল কাজে মগ্ন। চারপাশটা যেন তার কাছে অস্তিত্বহীন। ঠিক সেই মুহূর্তেই বাথরুমের দরজা খোলার মৃদু শব্দ ভেসে এলো। সৌহার্দ্য স্বাভাবিক ভঙ্গিতেই চোখ তুলল, কিন্তু পরক্ষণেই তার পুরো পৃথিবী যেন থমকে গেল এক সেকেন্ডের জন্য। হৃদস্পন্দনটা বুকের ভেতর প্রচন্ড ধাক্কা দিয়ে স্তব্ধ হয়ে গেল তার। হাত থেকে ল্যাপটপটা সশব্দে মেঝেতে আছড়ে পড়ল, কিন্তু সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই সৌহার্দ্যের। সে যেন এক অদ্ভুত ঘোর লাগা দৃষ্টি নিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা সেই রমণীর দিকে। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে সে। ঘরের ভেতর বাতাসের চাপ যেন হঠাৎ করেই বেড়ে গেছে। মেঝেতে ল্যাপটপ আছড়ে পড়ার কর্কশ শব্দটা নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। কিন্তু সৌহার্দ্যের স্থির দৃষ্টি অচল। সে হৃদির ওপর থেকে চোখ ফেরাতে পারছে না। তার চোয়াল পাথরের মতো শক্ত, কিন্তু চোখের গভীরে ধিকে ধিকে চলছে এক আদিম অবদমিত আগ্নেয়গিরি। ল্যাপটপের শব্দে সম্বিত ফিরতেই হৃদির চোখে পড়ল সৌহার্দ্যের সেই ভয়ঙ্কর চাহনি।
আতঙ্কিত হৃদি এক পা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে শরীরটা সেটে দিল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন খাঁচায় বন্দি কোনো আহত পাখির মতো ডানা ঝাপটাচ্ছে। দম আটকে আসছে তার। কাঁপা কাঁপা গলায় কোনো মতে হৃদি বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে? হৃদির করা প্রশ্নটি সৌহার্দ্যের কানে পৌঁছলো কিনা বোঝা গেল না। তার দৃষ্টি এখন এক শিকারীর মতো প্রখর। নিখুঁত নিপুণতায় সে শিকারের প্রতিটি স্পন্দন মেপে নিচ্ছে। ভয়ে হৃদি দেওয়ালে পিঠ ঠেকিয়ে গুটিয়ে রইল। মনে হচ্ছে যেন দেওয়ালের সাথে মিশে একাকার হয়ে যাবে। বিছানা ছেড়ে সৌহার্দ্য উঠে দাঁড়ালো। তার প্রতিটি পদক্ষেপে যেন এক অদ্ভুত ধীর স্থির ভয়ের ছন্দ। এক পা দুপা করে সে এগিয়ে এলো হৃদির দিকে, আর সেই প্রতিটি পদক্ষেপের সাথে হৃদির হৃৎপিণ্ড যেন ছাতি ফেটে বেরিয়ে আসতে চাইছে। একদম নিকটে এসে সৌহার্দ্য তার এক হাত হৃদির মাথার পাশে দেওয়ালে রাখলো। এরপর শরীরটা ঝুঁকে আনলো হৃদির ঠিক সামনে। এই মুহূর্তে সৌহার্দ্য যেন নিজের ভেতর নেই। তার অবাধ্য চাহনি, তপ্ত নিঃশ্বাস আর সর্বাঙ্গে এক আদিম আকুলতার নেশা ভর করেছে। ভয়ে হৃদি চোখ দুটো শক্ত করে বুজে ফেললো। গলার কাছে আটকে থাকা দমটা যেন বেরিয়ে আসতেই চাইছে না। শরীরটা থরথর করে কাঁপছে। সৌহার্দ্য তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে যখন হৃদির কাঁপতে থাকা ঠোঁট দুটোর দিকে ঝুঁকে পড়ল, ঠিক সেই মুহূর্তেই ঘরের জমাট বাঁধা নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে সশব্দে বেজে উঠল তার ফোনটা। তীক্ষ্ণ সেই ফোন টোনে সৌহার্দ্যের মোহ ভঙ্গ হলো। যেন এক প্রচন্ড ঝটকায় সে ফিরে এলো রূঢ় বাস্তবে। দ্রুত চোখ মেলে হৃদির দিকে তাকাতেই তার দৃষ্টিতে ফুটে উঠল এক অদ্ভুত শীতলতা। হৃদির ভয়ার্থ জড়সড় দেহলতা আগাগোড়া পর্যবেক্ষণ করে তার কণ্ঠস্বরে নেমে এলো একরাশ বিরক্তি আর তাচ্ছিল্যের প্রলেপ। নিজেকে সামলে নিয়ে সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল হৃদির কাছ থেকে। গম্ভীর অথচ কর্কশ গলায় ধমকের সুরে বলে উঠল, যাও চেঞ্জ করো, এটা পড়তে হবে না। হৃদি তখনও পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় কিছু ঢুকছে না। এই লোকটাই আলমারি ভর্তি শাড়ি এনে দিয়েছে, আবার এখন নিজেই বলছে পরতে হবে না। শাড়ি খুললে আমি পরবই বাকি। কেমন অদ্ভুত এক লোকের পাল্লায় পড়লাম। সৌহার্দ্য পিছিয়ে যেতেই হৃদি আটকে রাখা শ্বাসটা ফেলে মিনমিনে গলায় কেন রকম কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে এখন আমি কি পরবো? আপনি তো শুধু শাড়ি এনেছেন। সৌহার্দ্য এবার হৃদির দিকে তাকালোই না। চোয়াল শক্ত করে গমগমে স্বরে বলল, কিছু পড়তে হবে না, বের হও রুম থেকে, পোশাকের ব্যবস্থা করে দিচ্ছি। আউট। একটু কাছে গেলে নিঃশ্বাস বন্ধ করে ফেলে স্টুপিড। কথাটা বলেই সে বাথরুমে ঢুকে দরজায় এক প্রচন্ড ধাক্কা দিল। ঠাস করে বন্ধ হওয়া দরজার শব্দে কেঁপে উঠল হৃদি। সে অবাক বিস্ময়ে দাঁড়িয়ে রইল। মনে হলো সে কোনো পৃথিবীর মানুষের সাথে নয়, বরং কোনো ভিন গ্রহের প্রাণীর সাথে ঘর করছে। মানুষের মেজাজ যে এতটা অস্বাভাবিক হতে পারে তা সৌহার্দ্যকে না দেখলে সে কল্পনাও করতে পারত না। হৃদি নিজের জমাটবদ্ধ রাগটুকু কোনো মতে গিলে ফেলল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো এরপর থেকে আর ভুলেও সৌহার্দ্যের সামনে যাবে না। নিজের ইচ্ছে যখন হবে কাছে টানবে, আবার যখন ইচ্ছে ছুঁড়ে ফেলবে। এই লোককে মনে করে নিজেকে। হৃদি রাগে অভিমানে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য নিজের পরনের এদিকে বাথরুমের দরজাটা সজোরে বন্ধ করে সৌহার্দ্য নিজের পরনের শার্টটা খুলে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। তার চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে আছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে প্রবল বেগে পড়তে থাকা শীতল জলের ঝাপটায় সে নিজের ভেতরের এই অবিন্যস্ত অস্থিরতাকে ধুয়ে ফেলার ব্যর্থ চেষ্টা করছে। প্রায় 1 ঘন্টা পার হওয়ার পর ভেজা শরীর নিয়ে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে তার চোখ দুটো ঘর জুড়ে হন্যে হয়ে বউকে খুঁজলো। কিন্তু রুমটা একদম নিঝুম। তার স্টুপিড বউটা নেই। রাগটা যে দ্বিগুণ বেড়ে গেল। বের হতে বললে বের হয়ে যাবে, আর একটু কাছে গেল এমন করতে হবে কেন? তার স্পর্শ কি এই মেয়ের ভালো লাগে না? তীব্র রাগ আর অস্বস্তি নিয়ে সৌহার্দ্য হাতের ফোনটা তুলে কল লিস্ট চেক করলো। সুজনের নামটা ভেসে উঠতেই তার মেজাজটা মুহূর্তেই বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে এসে বিড়বিড় করলো, সব সময় একদম ভুল সময়ে ফোন দেয় এই গাধাটা। রাগে কাঁপতে কাঁপতে সে সুজনকে কল দিল। ওপাশ থেকে সুজন কিছু বলার সুযোগ পাওয়ার আগেই সৌহার্দ্য রাগে গর্জে উঠে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, ইডিয়েট, তোর টাইমিং সেন্স এত খারাপ কেন? আমার কাছে আর কখনো কল দিবি না। বলেই ঠাস করে ফোনটা কেটে দিল। কেন ফোন করেছিল তা জানার সামান্যতম আগ্রহ সে দেখালো না। ওদিকে ফোনটা কানে নিয়ে সুজন তখনও স্থবির হয়ে বসে আছে। একটা জরুরি কথা বলার জন্যেই ফোন করেছিল সে, কিন্তু এভাবে অপমানিত হবে ভাবেনি। স্তব্ধতা কাটিয়ে সুজন দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, ফারিস ঠিকই বলে, এটা একটা অদ্ভুত প্রোডাক্ট ভাই।
গভীর রাত, ঘড়ির কাঁটা প্রায় 2টো ছুঁই ছুঁই। গত 2 দিনে সৌহার্দের ঘুমের রুটিন পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। বউটাকে পাশে না পাওয়ার শূন্যতা যেন প্রতিটি মুহূর্তে তাকে অস্থির করে তুলছে। শরীর আর মনের এই একগুঁয়ে জেদের কাছে হার মেনে অবশেষে এসে বিছানা ছাড়লো। টলমলো পায়ে অনেকটা ঘরের মধ্যে সে এসে দাঁড়ালো, হৃদির ঘরের দরজায়। হৃদি গভীর ঘুমে আচ্ছন্ন। সৌহার্দ্য নিঃশব্দে গিয়ে বসলো তার পাশে। ঘরের আবছা অন্ধকারে হৃদির ঘুমন্ত মুখটাকে দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন তৃষ্ণার্ত কোনো পথিক ঝর্ণার ধারায় নিজেকে সঁপে দিচ্ছে। হঠাৎ একটু ঝুঁকে হৃদির সারা মুখে অজস্র চুম্বনের চিহ্ন এঁকে দিল সৌহার্দ্য। তাতেও যেন তার দীর্ঘদিনের জমানো শূন্যতা মিটছিল না। উত্তেজনার পারদ চরমে পৌঁছতে সৌহার্দ্য হৃদির গ্রীবায় মুখ ঘষল, আলতো করে নিচের দাঁত বসিয়ে দিল তার নরম ত্বকে। সৌহার্দ্যের এই আকস্মিক ও এলোমেলো স্পর্শে হৃদি ঘুমের ঘোর কাটিয়ে ব্যথায় কোকিয়ে উঠল। যন্ত্রণায় তার শরীরটা একটা মৃদু ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। হৃদির সেই আরতিতে সৌহার্দ্য মুহূর্তেই সম্বিত ফিরে পেল। সে দ্রুত মাথা তুলে কামড়ের সেই লালচে দাগটিতে পরম মমতায় পরপর ছোট ছোট কয়েকটা চুমু খেলো, যেন ব্যথার চেয়ে প্রশান্তিটাই বেশি গাঢ় হয়। হৃদিকে এতটা কাছে পেয়েও সৌহার্দ্যের অস্থিরতা কমল না, বরং তা যেন আগ্নেয়গিরির লাভার মতো দাউ দাউ করে জ্বলে উঠল। নিজেকে আর বেশি সময় আটকে রাখা দায়ী হয়ে পড়ছিল। প্রবল ইচ্ছে শক্তি দিয়ে নিজেকে সামলে সে চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ালো। হৃদির দিকে আর দ্বিতীয়বার তাকালো না, যেন তাকালেই সে নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। ছাদের কার্নিশ ঘেঁষে একা দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট একটানা বিষাক্ত ধোঁয়াগুলো নিজের ভেতরে টেনে নিচ্ছে সে। কিন্তু মনের অস্থিরতা কি আর তাতে কমে? বুকের ভেতরটা প্রচন্ড চাপে পিষ্ট হচ্ছে। সৌহার্দ্যের ইচ্ছে করছে অবাধ্য স্টুপিড বউটা এই মুহূর্তে নিজের সাথে পিষে ফেলতে। সিগারেটের ধোঁয়ায় তো আর তার মনের এই দহন শান্ত হওয়ার নয়, বরং যেন আরো বেড়ে যাচ্ছে। হঠাৎ করেই রাগী আর বিরক্তিতে হিসিয়ে উঠল। স্টুপিড বেয়াদব মহিলা। সে আবার সিগারেটে একটা গভীর টান দিল, যেন ধোঁয়ার আড়ালে নিজের অসহায়ত্ব লুকাতে চাইছে। বিড়বিড় করে চলল তার ক্ষোভ। বাচ্চাগুলোর পড়ার বয়স চলে যাচ্ছে, এভাবে চলতে থাকলে ওরা স্কুলে যেতে যেতে তো আমাকে দাদার কাতারে পড়তে হবে। এই স্টুপিড বেয়াদব মহিলা সেটা বুঝতে পারছে না কেন? সকাল প্রায় 9টা। হৃদি ঘুম থেকে উঠে বিছানার পাশে কয়েকটা 3 পিস গুছিয়ে রাখা দেখে বুঝলো সৌহার্দ্যই এনেছে। হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে সে শাড়িটা বদলে একটা 3 পিস পরে নিল। এরপর রান্নাঘরের দিকে গিয়ে দুজনের জন্য অল্প স্বল্প নাস্তা তৈরি করে ফেলল। সৌহার্দ্যকে ডাকতে গিয়ে সে হঠাৎ থেমে গেল। রাতের কথা মনে পড়তেই অভিমান আর ক্ষোভে তার মুখটা ভার হয়ে এলো। মনে মনে ভাবলো, মানুষটা নিজের ইচ্ছে মতো যা খুশি করবে, আর সবটা আমাকে কেন সহ্য করতে হবে? হৃদি যখন এমন এলোমেলো ভাবনায় বিভোর, ঠিক তখনই সৌহার্দ্য এসে চেয়ার টেনে বসলো। হৃদি তাকে দেখেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। হৃদির সে চাহনি আর মুখভঙ্গি দেখেই সৌহার্দ্য বুঝে গেল তার বউ বেশ অভিমান করে গাল ফুলিয়ে আছে। সৌহার্দ্য কিছু একটা ভেবে চোখে মুখে বিরক্তি নিয়ে কপাল কুঁচকে হৃদির দিকে তাকিয়ে বলল, এমন গাল ফুলিয়ে রাখার কারণ? রেগে আসো মনে হচ্ছে। সৌহার্দ্যের কথার কোনো জবাব দিল না হৃদি। সে মুখ ভার করে চুপচাপ সৌহার্দ্যের সামনে নাস্তার প্লেট এগিয়ে দিল। সৌহার্দ্য এবার গলা খাকারি দিয়ে হৃদির দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, আদর করিনি বলে এভাবে রেগে আছো? তখন বললেই তো হতো তোমার আদর চাই, তাহলে নিজেকে এত কষ্টে কন্ট্রোল করতে হতো না। ওকে দেন রুমে চলো, রাতেরটা দিনে পুষিয়ে দিচ্ছি। হৃদি যেন আহম্মক বনে গেল। সে কখন বলেছে যে ওসব না পাওয়ার কারণে সে রাগ করছে? লজ্জায় তার দুগাল দাউ দাউ করে জ্বলে উঠল। কেমন ঠোঁটকাটা মানুষ এই লোকটা। রাতে অপমান করে রুম থেকে বের করে দিয়ে এখন নির্লজ্জের মতো নাটক করছে। হৃদি মনে মনে ভাবলো, ডাক্তার না হয়ে এই লোকটার অভিনেতা হওয়াই উচিত ছিল। হৃদির সেই রাগী ভাবনার রেশ কাটতে না কাটতেই সৌহার্দ্যের গম্ভীর কণ্ঠস্বর আবার ভেসে এলো, দিনের বেলাটা কিন্তু রাতের চেয়ে বেটার হবে, তুমি চাইলে সৌহার্দ্যের বাক্য শেষ হওয়ার আগেই হৃদি দ্রুত এগিয়ে গিয়ে তার হাত দিয়ে সৌহার্দ্যের মুখ চেপে ধরল। লজ্জায় রক্তিম হয়ে ওঠা মুখে বলল,
চুপ করুন নির্লজ্জ পুরুষ, দোহাই লাগে মুখটা বন্ধ করুন। বলেই রিদি হাত সরিয়ে নিয়ে সরে আসতে চাইলে তার আগেই সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে রিদির কোমরে হাত জড়িয়ে তাকে টেনে নিজের কোলের ওপর বসিয়ে নিল। তারপর এক টুকরো পরোটা ছিঁড়ে রিদির মুখে পুড়ে দিয়ে আলতো স্বরে বলল, কাল তো আমরা ঢাকায় চলে যাব, যাওয়ার আগে এখানে কোথাও ঘুরতে যেতে চাও? ঘুরতে যাওয়ার কথায় রিদির রাগের মেঘ মুহূর্তেই যেন হালকা হতে শুরু করলো। সে দুহাতে সৌহার্দ্যের গলা জড়িয়ে ধরে এক রাশ উচ্ছ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, সি বিচে নিয়ে যাবেন? সমুদ্র দেখতে ইচ্ছে করছে আমার। রিদির এমন শিশুলভ আবদার দেখে সৌহার্দ্যের চোখে মুখে ফুটে উঠল মুগ্ধতার আভা। রিদিকে খাইয়ে দিতে দিতে সে বলল, ওকে, বিকেলে রেডি থেকো। হাসপাতালে কিছু ইমার্জেন্সি কাজ আছে, সেগুলো সেরে আসি, দেন নিয়ে যাব। রিদি মৃদু হেসে মাথা নেড়ে সায় দিল। সৌহার্দ্য রিদিকে খাইয়ে সাথে নিজেও অল্প খেয়ে বেরিয়ে পড়ল। দুপুর প্রায় 1:30। কলেজ থেকে বাড়ি ফেরার পথে সুমির শরীরটা কেমন যেন ঝিমঝিম করছিল। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। রোদের তেজ আর দীর্ঘ ক্লান্তিতে হঠাৎই তার মাথাটা ঘুরে উঠল। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তেই একজোড়া শক্তপোক্ত হাত তাকে জড়িয়ে ধরল। সুমি চোখ পিটপিট করে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে নীল চোখের এক সুদর্শন যুবক, যে একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অপরিচিত কারো এক নিবিড় স্পর্শে সুমির অস্বস্তি বেড়ে গেল। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সামান্য নড়াচড়া করলো, কিন্তু অপর পাশে থাকা যুবকটির যেন হুঁশই নেই। তার দৃষ্টি যেন সুমির মুখাবয়বে আটকে আছে। সাহাবের নিজের ওপর যেন নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। জীবনের এই প্রথম কোনো মেয়ের রূপের মায়ায় সে এভাবে আকৃষ্ট হলো। অন্যদিকে সুমির মেজাজ এমনিতেই খিটখিটে, সামান্যতেই তার মাথা গরম হয়ে যায়। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে তার রাগের পারদ চরমে উঠল। সে দুই হাতে জোর করে সাহাবীরকে নিজের দিকে সরিয়ে নিয়ে ঝাঁঝালো স্বরে বলে উঠল, বাজে লোকের মতো, মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, আর এভাবে হাবলার মতো তাকিয়ে আছেন কেন? সাহাবীর যেন খানিকটা চমকে গেল, অথচ মেজাজি মানুষ হয়েও আজ সে অদ্ভুত এক কারণে নিজেকে শান্ত রাখলো। গম্ভীর আর শীতল স্বরে সে বলল, ভুল অপবাদ দেবে না মেয়ে, তোমাকে পড়ে যাবার থেকে বাঁচিয়েছি মাত্র। সুমির তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার রাগ যেন আরো দ্বিগুণ হলো। সে তেতে উঠে বলল, আমি আপনাকে বলছি, আমাকে বাঁচাতে সরেন, পথ ছাড়ুন আমার। বলেই সে হনহন করে হাঁটা ধরল। সাহাবীর গম্ভীর কণ্ঠে গলা ঝাড়ল, তোমার নামটা বলে যাও মেয়ে। সুমি ঘুরে দাঁড়িয়ে সাহাবীরের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে চলে গেল। সাহাবীর সেখানে দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি তখনও সুমির যাওয়ার পথের দিকে। নিজের বুকে হাত দিয়ে সে বিড়বিড় করে বলল, 30 বছরের রেকর্ড যখন তুমি ভেঙে দিলে মেয়ে, তখন তোমার নামটা আমাকে জানতেই হচ্ছে। কি বলেই সানগ্লাসটা চোখে লাগিয়ে সে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। পার্টি অফিসে বসে আছে ফারিস ও সুজন। সুজন এতক্ষণ ফারিসকে গত রাতের ঘটনা বলছিল, কিভাবে সৌহার্দ্যের সাথে জরুরি কাজে কথা বলতে গিয়ে সে অপমানিত হয়েছে। বেচারা ফোন দিয়েছে একটি রোগীর হিস্ট্রি সম্পর্কে জানতে, তা তো বললই না, উল্টে ফোন কেটে দিয়ে ব্লক করে দিয়েছে। ফারিস এতক্ষণ সুজনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে দুষ্টু হেসে সুজনের দিকে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে ভেজাল প্রোডাক্ট বউকে ভুলিয়ে ভালিয়ে বাসরটা সেরে ফেলতে চেয়েছিল, তোর জন্য পারেনি। সত্যি তোর টাইমিং সেন্স জঘন্য। সুজন নাকমুখ কুঁচকে নিয়ে বলল, তোর বাজে কথা রাখ। সৌহার্দ্য করবে বাসর, সেটা স্বপ্ন হবে, বাস্তবে না। ফারিস বাঁকা হেসে বলল, ওই শালা কি চিজ সেটা তোর মতন নাদান শিশু বুঝবে না। আমি তো চিন্তা করছি বাচ্চা মেয়েটা ঠিক আছে কিনা। সুজন বিরক্ত হয়ে উঠে যেতে যেতে বলল, তোরা দুটোই নির্লজ্জ। সুজন চলে যেতেই ফারিসের ফোনটা টুং করে বেজে উঠল। ফারিস ফোন হাতে নিতেই দেখলো রিভার মেসেজ, যা দেখে তার চোখ কপালে উঠে গেছে। নির্লজ্জ এমপি, আপনি আমার ফোন ধরছেন না কেন? আমাকে রেখে পরকীয়া করার কথা ভাবছেন? ওরকম কিছু ভাবলে আপনার টুনটুনি কেটে দিব একদম। আপনি আমাকে চেনেন না। মেসেজটা দেখে ফারিসের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল ফারিস। এটা তার কপালে কি জুটল? তার থেকে এক কাঠি উপরে? ফারিস হতভম্ব হয়ে নিচে পড়ে যাওয়া মোবাইলের দিকে তাকিয়ে রইল। ঘড়ির কাঁটায় বিকেল 4টে ছুঁই ছুঁই।
রিদি দরজার দিকে তাকিয়ে দীর্ঘ সময় বসে আছে, অথচ সৌহার্দ্যের আসার নামগন্ধ নেই। শেষমেশ রিদি ধরেই নিয়েছে যে আজকের ঘোরাঘুরিটা আর হচ্ছে না। মন খারাপ করে যখন সে নিজের রুমের দিকে পা বাড়াবে, ঠিক তখনই বেজে উঠল তার ফোন। স্ক্রিনে হার্টলেস ডাক্তার নাম দেখে রিদি দ্রুত কানে ফোনটা তুলল। ওপাশ থেকে ভেসে এলো সৌহার্দ্যের ক্লান্ত কণ্ঠস্বর। নিচে ওয়েট করছি হার্ট, দ্রুত নিচে নামো। কথা শেষ করেই সে সংযোগ বিচ্ছিন্ন করে দিল। হৃদির ঠোঁটের কোণে মুহূর্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। দ্রুত একটা থ্রি-পিস জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। ওড়না ঠিক করতে গিয়েই হঠাৎ নজর গেল গলার কাছে কিছুটা লালচে ফুলে থাকা দাগটার ওপর। জায়গাটা আলতো করে ছুতেই হালকা ব্যথা অনুভব করলো হৃদি। তার মনে হলো হয়তো কোনো বিষাক্ত পোকা কামড়েছে, যার কারণে সামান্য অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে। তাই সে সৌহার্দ্যের মেডিসিন বক্স থেকে সাধারণ অ্যালার্জির জন্য ব্যবহৃত একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খেয়ে নিল। সৌহার্দ্য সব সময় প্রয়োজনীয় ওষুধগুলো গুছিয়ে রাখে, তাই সেগুলো খুঁজে পেতেও বেগ পেতে হলো না। এরপর আর দেরি না করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দ্রুত নিচে নেমে গেল। নিচে নামতেই হৃদি চোখ পড়ল সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য ড্রাইভিং সিটে মাথা হেলিয়ে চোখ বুজে বসে আছে। ওর ফ্যাকাশে মুখে এক রাশ অস্পষ্ট ক্লান্তি, যেন অনেকগুলো উত্তাল রাতের ধকল তার দুচোখে জমা হয়েছে। হৃদির পায়ের শব্দে সে চোখ মেলল। হৃদির দিকে এক পলক তাকিয়েই কোনো কথা না বলে যান্ত্রিকভাবে গাড়ির দরজাটা খুলে দিল। হৃদি ভেতরে বসেই চিন্তিত গলায় বলে উঠল, দেখুন না ডাক্তার সাহেব, আমাকে একটা বিষাক্ত পোকা কামড়েছে মনে হচ্ছে। জায়গাটা কেমন লাল হয়ে ফুলে আছে, দেখুন তো। বলেই সে গলার ওড়নাটা একটু নামিয়ে দেখালো। নিজের বউয়ের মুখে বিষাক্ত পোকার কথা শুনে সৌহার্দ্য উদ্বিগ্ন হয়ে তাকাতেই তার চোখ কপালে উঠল। পরক্ষণেই খুক খুক করে কেশে উঠল সে। তার স্টুপিড বউ যে তাকেই আক্ষরিক অর্থে বিষাক্ত পোকা বানিয়ে দিয়েছে তা বুঝতে পেরে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সে থমথমে মুখে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে লাগলো। কিন্তু হৃদি নাছোড় বান্দা, সে পোকাটার 14 গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়ল। সৌহার্দ্যের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে হৃদি বিরক্ত হয়ে আবার বলল, কি বেয়াদব পোকা, কোথায় কামড়টা দিয়েছে দেখেছেন? ইনফেকশন হয়ে গেলে কি হবে? এতক্ষণ বিরক্তি নিয়ে বইয়ের সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনে আসছিল সৌহার্দ্য, কিন্তু শেষমেশ নিজেকে এভাবে অপমানিত হতে দেখে সে আর ধৈর্য ধরে রাখতে পারল না। বিরক্তিতে ফেটে পড়ে হৃদিকে জোরে ধমকে উঠল। স্টুপিড মহিলা, চুপ করবে তুমি? কামড় দেখেই তো বোঝা যাচ্ছে পোকাটা বিষাক্ত না, বরং বেশ ভদ্রভাবেই কামড় দিয়েছে। সো আজে বাজে কথা না বলে মুখটা দয়া করে বন্ধ করো। হৃদি যেন তাতেও থামলো না। পোকা আবার ভদ্রভাবে কামড় দেয় কিভাবে তা হৃদির মাথায় ঢুকলো না। সে আবার বলতে গেল। এবার আর কথা শেষ করতে দিল না সৌহার্দ্য। রাগে গর্জে উঠে বলল, স্টুপিড, আবার যদি ওই পোকা শব্দটা তোমার মুখে শুনি, আমি তোমাকে চলন্ত গাড়ি থেকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব। হৃদি অভিমানে মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকিয়ে বিড়বিড় করে বলল, লুক একটা, এমন করছে যেন আমি পোকাকে না তাকেই বলছি। বলেই মুখ বাঁকিয়ে নিল। সৌহার্দ্য আর চোখে একবার বউয়ের দিকে তাকালো। বুঝতে পারছে অভিমানে মুখটা ফুলিয়ে আছে, তবুও সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। এই মেয়েকে একটু প্রশ্রয় দিলেই সে মাথায় চড়ে বসে। মাথার ভেতর হাজারটা টেনশন নিয়ে কেবল হৃদির মন ভালো করতেই সে এই ঘোরার প্ল্যানটা করেছে। অথচ সৌহার্দ্যের নিজের এসব ঘোরার প্রতি কোনো আগ্রহ বা সময় কোনোটাই নেই। আজ চট্টগ্রামের শেষ দিন, অনেকগুলো রোগীর সিরিয়াল ছিল। সব সামলাতে গিয়ে সে অসম্ভব ক্লান্ত। তবুও হৃদির সকালের অভিমানী মুখটা চোখের সামনে ভেসে উঠতেই সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে সে তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে। প্রায় আধা ঘন্টার পথ পেরিয়ে তাদের গাড়ি এসে থামলো সি বিচের সামনে। আকাশ আর সমুদ্রের মিতালি দেখার অপেক্ষায় হৃদির মনটা তখন চঞ্চল। গাড়ি থেকে নামার পর সৌহার্দ্য ওর ছোট্ট হাতটা নিজের বড় হাতের মুঠোয় শক্ত করে জড়িয়ে নিল। সমুদ্রের নোনা হাওয়া যেন এক নিমেষেই হৃদির মনের সবটুকু ক্লান্তি ধুয়ে মুছে দিল। সৌহার্দ্যের হাত আলতো করে ছাড়িয়ে হৃদি দৌড়ে গিয়ে দাঁড়ালো জলরাশির ঠিক কিনারায়। পায়ের জুতোটা খুলে পা ডুবিয়ে দিল সমুদ্রের নোনা জলে। দুই হাত মেলে দিগন্তের দিকে তাকিয়ে আছে সে। সাগরের উদ্দাম বাতাসে হৃদির এলোমেলো চুলগুলো তার মুখাবয়বে লুটোপুটি খাচ্ছে। সমুদ্রের নীল আভা তার চোখের দ্বারাই এসে ঠিকরে পড়ছে।
রিদিকে আজ যেন বড্ড বেশি মায়াবী আর জীবন্ত দেখাচ্ছে। সৌহার্দ্য একটু দূরে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছিল রিদির এই শিশু সুলভ পাগলামিগুলোর দিকে। তার ঠোঁটের কোণে লেগেছিল এক চিলতে স্নিগ্ধ হাসি, কিন্তু হঠাৎ করেই তার ফোনের যান্ত্রিক শব্দ সেই মুহূর্তের মায়াজাল ছিন্ন ভিন্ন করে দিল। বিরক্তির এক তীব্র ঢেউ খেলে গেল তার চোখে মুখে। অনিচ্ছা সত্ত্বেও রিদির দিক থেকে চোখ সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে সে ফোনটা ধরল। ওপাশের কথাগুলো শোনার সময় তার চোয়াল শক্ত হয়ে এলো। গম্ভীর কণ্ঠে একরাশ বিরক্তি আর অপার অনিচ্ছা মিশিয়ে সে শুধু বলল,